হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি পরমব্রত চট্টোপাধ্যায়ের ভোগ বলে ওয়েব সিরিজটা নিয়ে, যেটা অভিক সরকারের ভোগ থেকে অ্যাডাপ্ট করা হয়েছে এবং এখানে লিড চরিত্র প্লে করেছে অনির্বাণ ভট্টাচার্য এবং পার্ণ মিত্র। তো দেখুন, জেনারেলি আমি তো এর আগেও অনেক হরর সিনেমা রিভিউ করেছি, বা রিসেন্টলি খফ বলে সিরিজটা যেটা প্রাইম ভিডিওতে এলো, যেটা আমার আউটস্ট্যান্ডিং লেগেছে, সেটারও রিভিউ করেছি। সচরাচর আমি রিভিউর মধ্যে নেম ড্রপিং করা পছন্দ করি না, ঠিক আছে। বাট পরমদা লাস্ট ইন্টারভিউতে আমাকে বলেছিলেন যে অরিত্র, তুমি একটু পড়াশোনা করো, না হলে শুয়ে শুয়ে রিভিউ ছাড়া কিছু হবে না। তো তাই জন্য আর কি, যদি আমি এমনি কোনো নেম ড্রপিং না করে রিভিউটা করে দিই, তাহলে পরমদা ভাববেন হয়তো আমি আমার মানে অর্ধ শিক্ষা বা অল্প শিক্ষা থেকে করছি। আমি সত্যি খুবই অল্প শিক্ষিত, পরমদার মতো ডেফিনেটলি শিক্ষিত না। আমি বিদেশে গিয়ে পড়াশোনা তো করিনি। তো যাই হোক, তো আমি যতটা দেখেছি আর কি, যা সিনেমা দেখে শিখেছি সেটার ভিত্তিতেই বলছি। তো প্রত্যেকটা ডিরেক্টরের না একটা হরর স্টাইল থাকে, ঠিক আছে। আপনি ধরে নিন, আমরা বিদেশি প্রথমে কিছু এক্সাম্পল দিয়ে শুরু করছি। ধরুন ডেভিড ক্রনেনবার্গ, ঠিক আছে, খুব ভালো হরর ডিরেক্টর। এবার সে হচ্ছে বডি হরর, তার হচ্ছে স্পেশালাইজেশন হচ্ছে বডি হরর। ফ্লাই দেখে নিন, ভিডিও ড্রোম দেখে নিন, যে কটা ছবি সে করেছে তার স্টাইল হচ্ছে বডি হরর, ঠিক আছে। তার একটা স্পেসিফিক স্টাইল আছে। আপনি আবার জন কার্পেন্টার দেখে নিন, মিনিমালিস্ট, পুরো জিনিসটাকে টেনশন বিল্ডিং এবং সাসপেন্সের মধ্যে দিয়ে বার করে। আপনি থিং দেখে নিন। তারপরে মিনিমালিস্ট অ্যাপ্রোচটা কেন বললাম, আপনি যদি হ্যালোউইন দেখেন, বা তারপরে ওই যে ছবিটা আছে ওটার নামটা কি, ফগ বলে, সেগুলো যদি দেখেন, তো সেখানে একটা মিনিমালিস্ট অ্যাপ্রোচ আছে এবং স্কোরের ওপর প্রচুর এমফাসিস করা হয়। তো তার একটা স্টাইল রয়েছে। আবার আপনারা যদি আজকের দিনে মডার্ন মাস্টার্স যাদেরকে হররে বলা হয়, তাদের যদি দেখেন, ওই ডক্টর স্লিপের যে ডিরেক্টর মাইক ফ্ল্যানাগান, তো তার যে স্টাইলটা আছে, তার হচ্ছে মানে ওই রকম জাম্পস্কেয়ার ইত্যাদি সে একেবারে দেয় না। তার হচ্ছে মোর অফ অ্যাটমসফিয়ারিক, ঠিক আছে। এবং তার হররটা হচ্ছে একটা মেটাফর টাইপের। সেখানে গ্রিফ, লস, পার্সোনাল ট্রমা, মানে ছোটবেলার যে ট্রমা, চাইল্ডহুড ট্রমা, সেগুলো আর কি উঠে আসে। সেগুলোই অ্যাকচুয়ালি ফিয়ার। আপনাকে জাম্পস্কেয়ার ইত্যাদি করবেন এবং স্লো একটা মানে স্টোরি টেলিং আপনি দেখতে পাবেন, স্লো বার্ন আর কি টাইপের স্টোরি টেলিং দেখতে পাবেন। তো তার একটা স্টাইল রয়েছে। ডক্টর স্লিপ আপনারা যদি দেখেন, বা ওই যে নেটফ্লিক্সে একটা সিরিজ আছে এই ডিরেক্টরের, আমার নামটা এখন মনে পড়ছে না, তো ওনার একটা স্পেসিফিক স্টাইল আছে। আবার আপনি যদি দেখেন আমাদের রবার্ট ইগার, উনিও মডার্ন মাস্টার আর কি একদম হররের মধ্যে। তো তারটা হচ্ছে মোর অফ সাইকোলজিক্যাল এবং তার সাথে একটা মাইথোলজি কানেক্টেড থাকে। তো সেখানে মানে একটা মাইথোলজিক্যাল গল্প, তার সাথে একটা সাইকোলজিক্যাল, সেটা একটা ব্লেন্ড করে একটা পিরিয়ডিক হিস্টোরিক্যাল টাইপের। আবার আপনি যদি জর্ডেন পেলের দিকে তাকান, তার একটা সোশ্যাল হরর স্টাইল রয়েছে। তারপরে আপনি যদি একটু পুরনো চলে যান, আমার খুব পছন্দের স্যাম র্যামি, ইভিল ডেড বানিয়েছিল। তার হচ্ছে আবার হচ্ছে হরর আর কমেডির একটা ব্লেন্ড, অদ্ভুত রকমের, ঠিক আছে। মানে গোর হবে, ভায়োলেন্স হবে, অত কিছু আন্ডারটোনে মেসেজ ফেসেজ নেই, একদম ব্লাডশেড ইত্যাদি, এবং তার সাথে একটা স্ল্যাপস্টিক জিনিসপত্র চলে আসবে, কমেডি ইত্যাদি। আপনারা যদি দেখে থাকেন ইভিল ডেড, তো সেখানে সেই একটা ব্যাপার আসবে। ইভিল ডেড আমি নতুনটা বলছি, যেগুলো স্যাম রেমি করেছিল সেগুলোর কথা বলছি। তো সেটার মধ্যে ওর একটা ফ্লেভার ছিল। তারপর একজন আছে হচ্ছে জন ল্যান্ডিস বলেছিলেন, আপনারা যদি দেখেন ওই অ্যান আমেরিকান ওয়্যারউলফ ইন লন্ডন বলে যে ছবিটা বানিয়েছিল, ওর আবার একটা হরর কমেডি ও বানাতো। কিন্তু ওরটা আবার এর মতো স্যাম র্যামির মতো অত ওভার দ্য টপ মানে কমেডিটা হতো না। ওর আর কি একটু সাটল সাটল সিচুয়েশনাল, একটু ব্ল্যাক কমেডি, ডার্ক কমেডি ওই স্পেসের মধ্যে হতো, তার সাথে হররটাকে ব্লেন্ড করতো। তো তার একটা স্পেসিফিক স্টাইল ছিল। আপনি যদি জেমস ওয়ানের দিকে তাকান, তাহলে জেমস ওয়ানের যে পুরনো যে গথিক হরর যেগুলো হতো, একদম টিপিক্যাল হন্টেড হাউস, এক্সরসিস্ট টাইপের, জাম্প স্কেয়ার্স এর উপর, তো সেগুলোর উপরও বেশি এমফাসিস করে। তার সাথে কিছু সুপার ন্যাচারাল মানে এন্টিটি, মানে একটা সেই কিছু তার সাথে একটা অবজেক্ট জড়িয়ে রয়েছে, সেটা একটা পুতুল হতে পারে বা কিছু হতে পারে, মানে এরকম স্টাইলের, যেটা একটা পুরনো মানে ক্লাসিক গথিক হররের যে স্টাইলটা ছিল, সেটা জেমস ওয়ান আর কি অ্যাডাপ্ট করে ইউজ। এবার ভোগ দেখে আমি বুঝতে পারছি না যে পরমদার এক্স্যাক্টলি স্টাইলটা কি। মানে যত আমি এই এতগুলো ডিরেক্টরের নাম নিলাম, এরা আমার খুব পছন্দের, কিন্তু আমি বুঝতে পারলাম না যে পরমদা এক্স্যাক্টলি কোন হররটায় যেতে চাইছে। সাইকোলজিক্যাল যেতে চাইছে না কি যেতে চাইছে, আমি ঠিক বুঝতে পারলাম না এক্স্যাক্টলি এটা কি হরর। জাম্পস্কেয়ারওয়ালা হরর, নাকি বডি হরর, নাকি সাইকোলজিক্যাল হরর, না কি হরর এক্স্যাক্টলি, কোনটা এক্স্যাক্টলি পরমদা করতে চাইছেন। বা ইভেন আমি যদি বলি, এত আমি বড় বড় ডিরেক্টরদের মধ্যে যাচ্ছি না, রাম গোপাল বর্মাকে তো পরমদা বলেছেন যে পানু বানান। তো রাম গোপাল বর্মারও একটা স্পেসিফিক স্টাইল আছে, যেটা ইজ মোর ক্লোজ টু এক্সরসিস্ট, ওই যে একটা হন্টেড হাউস টাইপের ওই স্টাইলটা, তো সেইটা একটা স্টাইল রয়েছে। বা যদি আমি বলি বিক্রম ভাট, যে পরবর্তীকালে হন্টেড, শাপিত, 1920 বানিয়েছে, তারও একটা ওরকম টাইপের গথিক ভাইব বালা হররের একটা স্টাইল আছে। প্রত্যেকেরই একটা নিজস্ব কিছু যে করার ধরন আছে। এখন এটা হতেই পারে যে পরমদারটা এই সব যতগুলো আমি এগুলো দেখেছি, এই যে ডিরেক্টরদের কথা বলছি, এর বাইরেও কিছু দেখেছি, বাট এদের আমার নাম স্পেসিফিক্যালি মনে আছে, এদের স্টাইলটা আমার বেশি পছন্দের। তো তারও ঊর্ধ্বে কিছু বানিয়েছেন, যেটা হয়তো আমার এই ক্ষুদ্র মাথায় প্রসেস করতে পারছে না ভোগটা। তো তাই জন্য আমি হয়তো বুঝতে পারছি না যে এক্স্যাক্টলি উনি কোন ক্যাটাগরির মধ্যে, এই যে জনরাগুলো আছে এর মধ্যে কোনটা এক্স্যাক্টলি করবার চেষ্টা করছেন, আমি হয়তো বুঝতে পারছি না। কারণ আমি যেটা আগেই বললাম যে আমার তো অল্প শিক্ষা, পরমদার বেশি শিক্ষা, তো ওটা আমি প্রসেস করতে পারছি না। যাই হোক, যেটা প্রসেস করতে পেরেছি তার ভিত্তিতে যদি বলি,
তো এটার যে লাস্ট এপিসোডটা আছে ওটা পুরো ঠাকুমার ঝুলি যে কার্টুনটা হতো ওটা ওর থেকে বেটার আর কি, মানে ঠাকুমার ঝুলিটা। কারণ সেখানে যে লেভেল অফ সিজি ওয়ার্ক আপনি দেখতে পাবেন আপনার পুরো হাস্যকর লাগবে, যে লেভেল অফ মেকআপ দেখতে পাবেন সেটা হাস্যকর লাগবে। এবার এখানে একটা বাজেটের দোহাই দেওয়া হবে। আমার কথা হচ্ছে, এই যে আমি জন কার্পেন্টারের কথা বলছিলাম, জন কার্পেন্টার বলে যে হরর আপনি যদি দেখেন কামস ফ্রম স্টোরি, ঠিক আছে, স্টোরি স্টোরি স্টোরি। দেখবেন মানে জন কার্পেন্টার আপনার ইন্টারভিউ দেখেন না, তিনি তো বড় ডিরেক্টর, আশা করবো পরমদা জন কার্পেন্টারকে বলবেন না যে পানু বানান। তো জন কার্পেন্টার বলেছে যে হরর কামস ফ্রম স্টোরি, স্টোরি অ্যান্ড স্টোরি। এবার তার মানে কি, স্টোরি মানে কি একটা গল্প এবং তার মধ্যে কিছু চরিত্র, যে চরিত্রটার জন্য আপনাকে রুট করতে হবে। এবার কথা হচ্ছে এইখানে এই যে অতীন যে লিড চরিত্রটা, সেটা কোনো সময় গোটা ছবি জুড়ে আপনার সাথে কোনোভাবে কানেক্টেডই হয় না, ইমোশনাল লেভেলে আপনার কোনো রিজোনেন্স হয় না। এই যে রিসেন্টলি খফ বেরিয়েছিল, সেখানে যে মনিকা পানওয়ার যে ক্যারেক্টার, যে অ্যাক্টার প্লে করছিল যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার সাথে আমরা কানেক্ট করে যাচ্ছিলাম। তাই জন্য তার সাথে কি হচ্ছে কি হচ্ছে না, কি হবে কি হবে না সেটা আমি বলছি। ইভেন বিক্রম ভট্ট যে হরর বানিয়েছে না 1920, সেখানেও আদা শর্মার জন্য উই আর রুটিং ফর দ্যাট ক্যারেক্টার, যে এর কি হয়ে যাবে মেয়েটা। এখানে এই অতীনের সাথে লাইকেবলই বানাতে পারিনি ক্যারেক্টারটার মধ্যে কোনো কিছু ট্রেডসও নেই, কিছু নেই। পরমদা ইন্টারভিউতে বলছিলেন যে উনি মানে এই যে লোনলি সাইডটা সেটাকে এক্সপ্লোর করবার চেষ্টা করেছেন। তো সেটা পরমদার ওই যে এক লাইনে বলেছেন ইন্টারভিউর মধ্যে, সেইটুকু অব্দি সীমিত আছে ব্যাপারটা। কারণ কোথাও উনি এস্টাবলিশ করতে পারেননি যে এই লোকটা লোনলি বা নিজের মাকে মিস করে বা কিছু, সেইরকম কিছু ইমোশনাল কানেকশন বা রিজোনেন্স তৈরি হয়নি ক্যারেক্টারটার সাথে গোটা এই জন্য। আমি এটা হররের বাইরে বলছি, ড্রামা পোর্শন ইত্যাদি বা ইমোশনাল কোর বা লাইকেবল ক্যারেক্টার কিচ্ছু তৈরি হয়নি। তো আপনি যখন স্টোরিটাই এরকম দুর্বল, মানে ক্যারেক্টার দুর্বল, স্টোরিও দুর্বল, তখন অটোমেটিক্যালি, কারণ আপনি ক্যারেক্টারকে আর ফলো করছেন, আপনার ইন্টারেস্ট আসছে না ক্যারেক্টারটার মধ্যে, তো তখন বাকি হররটা ওয়ার্ক করবে না। এবং সেখানে যখন এই উইক সিজি এবং মেকআপ চলে আসছে তখন জিনিসটা হাস্যকর লাগছে, ঠিক আছে। যদি স্টোরিটা ইন্ট্রিগিং হতো, অনেক সময় আপনার যদি সিজি দুর্বলও হয়, আপনার যেহেতু ইমোশনাল রিজোনেন্সটা রয়েছে সেই কারণের জন্য ব্যাপারটা বেরিয়ে যাচ্ছে, বা আপনার যদি জাম্পস্কেয়ারটা ওয়ার্ক নাও করছে, হরর সিনটা ওয়ার্ক নাও করছে, ইমোশনাল রিজোনেন্সের জন্য ওটা বেরিয়ে যাচ্ছে। আর এইখানে সিজি ওয়ার্ক আমি বাদ দিলাম, ধরুন বাংলাতে বাজেট নেই বলে সিজি খারাপ হয়েছে, কম্পিউটার গ্রাফিক্স খারাপ হয়েছে, ভিএফএক্স খারাপ হয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে আপনাকে সবসময় দেখাতেই তো হবে না জিনিসটাকে, আপনি না দেখিয়েও তো ভয় ক্রিয়েট করতে পারেন। আর এখানে প্রথম এপিসোডে যে যে সিনগুলো রয়েছে, স্বপ্ন থেকে উঠে পড়ছে আবার দেখছে স্বপ্ন, এটা খুব পুরোনো একটা ট্রিক আর কি, বহু এতে দেখতে পাবেন, ঠিক আছে, সেটা ক্লিশেটা ইউজ করো, কোনো প্রবলেম নেই। হ্যালোউইন ছবিতেও প্রচুর ক্লিশে ইউজ করা আছে, বাট কথা হচ্ছে সেটা যে এক্সিকিউশনটা সেটা একেবারে হয়নি। কোনো গোটা সিরিজ জুড়ে 6টা এপিসোড জুড়ে কোনো সিনে হররের এই অব্দি ওয়ার্ক করে না। আমি রাত্রি 3টের সময় এটা চালু করেছি, অন্ধকার ঘরে বসে দেখা, একটা গা ছমছমে মোমেন্ট পাইনি, কোনো সিঙ্গেল হরর সিন ওয়ার্ক করে না। এবং সিরিজটা মাঝে একটা পোর্শন আসে 3-4 নম্বর এপিসোডে, পুরো ফ্ল্যাট বেরোতে থাকে গল্পটা, এবং যেখানে এই মূর্তিটার ব্যাক স্টোরিটা দেখাতে শুরু করে যে কি কোথা থেকে এসেছিল, কি ব্যাপার হ্যান ত্যান, সেগুলো মানে ইন্টারেস্টিংই নয়, মানে আপনার যে একটা ওটার ব্যাপারে আপনি জানতে আপনার ইচ্ছে করবে যে আচ্ছা কি ব্যাপার, এই মূর্তিটা এমন কি, এই দেবী মূর্তিটা কোথা থেকে এসছে। ফ্ল্যাশব্যাকটা তো কোনো রকম একটা দেখিয়ে দিয়ে জাস্ট বেরিয়ে গেছে, ম্যাক্সিমামটাই ভার্বালি বলে, সেখানে কিছু মানে, এবং যে ক্যারেক্টারটার কথা বলা হচ্ছে যে আর কি এই দেবী মূর্তিটা নিয়ে এসেছিল, তৈরি করিয়েছিল, তাকে তো সেরকম একটা অ্যাক্টারকে ওখানে কাস্ট করতে হবে যাকে দেখে ওরকম মনে হয় যে হ্যাঁ ওরকম একটা ছিল, যে ওরকম একটা প্র্যাকটিস করতে তান্ত্রিক রিচুয়াল, সেটা কিছু ফিলই হলো না। আপনি ফ্ল্যাশব্যাকটা যখন দেখতে পাবেন তখন আপনার জাস্ট মজাই লাগবে না একেবারে। আর পার্ণমিত্রর পারফরমেন্স দেখবেন, বাপ রে বাপ। আর ওই লাস্ট এপিসোডে যেখানে মেন শোডাউনটা হচ্ছে, সেই শোডাউনটা কি বোকা বোকা, ওখানে কোনো টেনশন ফিল করা যায় না, কিচ্ছু নেই। আর যেটা বললাম যে বাজেটের জন্য আর কি গ্রাফিক্সের কাজ বাজে, মেকআপের কাজ বাজে, আর সেটা যদি বাজেও হয় মানে কোনোভাবেই কোনো চেষ্টাই নেই যে ওখানে কোনো টেনশন তৈরি করবো বা কিছু তৈরি করবো। আমি পরমদাকে আর কি ছোট ভাই হিসেবে রেকমেন্ড করবো যে বং জং হো আর জন কার্পেন্টারের একটা ইন্টারভিউ রয়েছে, ইউটিউবেই আছে, সেটা আপনি অবশ্যই দেখুন পরমদা, বিকজ তাহলে আপনি বুঝতে পারবেন যে হরর কাজের মধ্যে মিউজিকের কতটা ইম্পর্টেন্স আছে। কারণ এই সিরিজটা মিউজিকটা এতটাই দুর্বল যে কোনো জায়গাতেই কিছু ফিলই করাতে পারছে না, মানে টেনশন কিছুই তৈরি করতে পারছে না, কোনো যে কিচ্ছু ওয়ার্ক করছে না। ওই জন্য ঠিক আছে, ওই যে আগে আবার বলবো যে লাইট এবং সাউন্ড এই দুটো হররের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, এবং আপনি ক্যামেরাটাকে কিভাবে ইউজ করছেন, এই 3টে অ্যাসপেক্ট। হরর লেয়ারটা যদি ওয়ার্ক না করে, আপনি ভিতরে 1000টা সাবটেক্সট দিলেও আপনাকে সেটা দর্শকদের বাড়িতে গিয়ে বলে আসতে হবে। তো ওভারঅল বলতে গেলে ভোগের মধ্যে কোনো অ্যাসপেক্টই অ্যাকচুয়ালি ওয়ার্ক করে না, একমাত্র
এই অনির্বাণ ভট্টাচার্য পারফরমেন্স দিয়ে জিনিসটাকে টানবার চেষ্টা করেছে। তার পারফরমেন্স কিছু কিছু জায়গাতে ভালো, তো সেই কারণে তবু বাঁচে বলে, তবু কিছু জায়গায় অনির্বাণ ভট্টাচার্য মানে ওভারবোর্ড চলে গেছে আর কি। মানে যেরকম পারফরমেন্স করে মা মা বলে চিৎকার করছে, ওই জায়গাগুলো কিছু জায়গায় প্রচন্ড ওভার দ্য টপ লাগছিল। বাট তবু আমি বলবো অনির্বাণ ভট্টাচার্য ইজ দ্য অনলি সেভিং গ্রেস ইন দিস এন্টায়ার সিরিজ। তার পারফরমেন্সের জন্য তবু জিনিসটা দেখে নেওয়া যায় যে হ্যাঁ চলো এই ভালো পারফর্ম করছে, তাই জন্য দেখছি। বাকি সিরিজের রাইটিং বলুন বা এক্সিকিউশন বলুন, হরারের ক্ষেত্রে তো এক্সিকিউশনটা খুব ইম্পর্টেন্ট, তো সেটাও কিন্তু একেবারে হয়নি, এবং রাইটিং তো হয়নি, মানে ক্যারেক্টার লেভেলে স্টোরি লেভেলে আপনি কানেক্টই করতে পারছেন না। কিন্তু এটা সুপারহিট সিরিজ হবেই হবে, তার কারণ হচ্ছে এটা একটা পপুলার গল্পের অ্যাডাপ্টেশন, মানে পপুলার গল্প, সেটা পরে রেডিও মির্চিতে সানডে সাসপেন্সে হওয়ার পরে আরো পপুলার হয়েছে, তো সেটার একটা অ্যাডাপ্টেশন আপনি করলে এটা অলরেডি পপুলার হবে। পর্ণশবরী সাপ যেটা ফার্স্ট সিজন হয়েছিল সেটাও খুব বাজে ছিল, কিন্তু সেটাও হিউজ নাম্বার জেনারেট করতে পেরেছে, বিকজ ইটস আ ফর্মুলা, যে এটা কিরকম হয়েছে সেটা দেখার জন্য। যে সানডে সাসপেন্সে শুনেছিলাম দারুণ লেগেছিল, এবার দেখি কিরকম হয়েছে, সেই জন্য লোকে দেখছে, তো সেই জন্য হিউজ নাম্বার জেনারেট করবে। এটাও সুপারহিট একটা সিরিজ হবে, এবং পরমদা সামনের দিনেও আরো আমাদেরকে খুব অসাধারণ মাস্টারপিস কাজ গিফট করবেন হরর স্পেসের মধ্যে, সেটার অপেক্ষায় থাকবো। এবং আমি ছোট ভাই হিসেবে আমার স্বল্প সীমিত জ্ঞান, বিদেশি স্কুলে পড়া নয় সেরকম আর কি একটা জ্ঞান থেকে বললাম আর কি, কয়েকটা জিনিস রেকমেন্ড করলাম। এটা হচ্ছে জন কার্পেন্টার এবং আমাদের বং জং হোর যে ইন্টারভিউটা রয়েছে সেটা আপনি দেখুন পরমদা। এবং আরো একটা হচ্ছে যে 80s এর একটা ইন্টারভিউ আছে, ফিয়ার ইন ফিল্মস বলে নাম, যেখানে জন ল্যান্ডিস, ডেভিড ক্রনেনবার্গ আর জন কার্পেন্টার এরা তিনজন একসাথে ইন্টারভিউ দিচ্ছে। তখন ওই 80s আর কি থিং তৈরি হচ্ছে, ভিডিও ড্রোম তখনও তৈরি হয়নি, সেই সময় একটা সময়কাল। তো তাদের তিনজনের ইন্টারভিউটা একটু শুনবেন, তাহলে ওখান থেকে অনেক কিছু হরারের ব্যাপারে আপনি শিখতে পারবেন আর কি, নেক্সট টাইম আর কি বানানোর আগে। তো আমি আর কি একটু আপনার ছোট ভাই হিসেবে আর কি একটা ছোট সাজেশন দিলাম। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।